হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। কোষ বিভাজন আমরা পড়া শুরু করেছিলাম তো, মোটামুটি তিনটে প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হলো মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। কি বললাম? অ্যামাইটোসিস যেটা, সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে। মানে কি হয়, এখানে যা কোষ ছিল, আমরা কি বলেছিলাম, কোষ শুধু বিভাজন হবে বললেই হবে এমন কোনো কথা নেই। আমার বিভাজন হওয়ার ইচ্ছে হলো করে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই। বিভাজন হওয়া মানে ওই কোষের মধ্যে আগের দিন কোষ চক্র যা যা পড়েছি, ওই কোষ চক্রের যত কাজ আছে সব কাজগুলো কমপ্লিট হবে, তারপরে না কোষ বিভাজন হবে, তাই না? কিন্তু কিছু নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে এই রেগুলেশন মানে না। ওরা কি করে, ওদের যা কোষ থাকে, মানে ওদের কোষ নিউক্লিয়াস এগুলো যা থাকে, নর্মালি একটু ডিভিশন করে দেয়। মনে করো নিউক্লিয়াস, একটা কোষ, এই নিউক্লিয়াস এটাকে কি করে, ওদের যখন বিভাজন করার দরকার পড়ে তখন কি করে, ওই যে ওদের নেই, ওদের ওই হিস্টোন প্রোটিন এইসব তো কিছু নেই, ক্রোমোজোম তৈরি হয় না, তার জন্য ওই এত কোষ চক্রের যে এত কিছু ঘটনা ওদের করার দরকারও লাগে না। ওরা কি করে, জাস্ট এই যে নিউক্লিয়াসটাকে না এরকম ডাম্বেল আকার তৈরি করে, প্রথম তৈরি করলো। না, মাইটোকন্ড্রিয়া না, এটা মাইটোকন্ড্রিয়া না, এটা নিউক্লিয়াস হলো। পরে গিয়ে তারপরে কি করে, এই যে এরকম, মানে আবার কি করে, এই যে এটা তো সাইটোপ্লাজমটা মাঝখানের দিকে খাঁজ করে দেয়, দিয়ে নর্মালি এরকম একটা বিভাজন করে দেয়। তারপর দেখো একটা কোষ এদিকে হয়ে গেল আর একটা কোষ এই হয়ে গেল। এটা নর্মাল ডিভিশন, এখানে কোনো ওই ক্রোমোজোম গঠন ফটন এসব কিচ্ছু নেই। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? অ্যামাইটোসিস। কি বলে? অ্যামাইটোসিস। কাদের দেখা যায়? নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে। এখানে এই অ্যামাইটোসিসের চ্যাপ্টার এখানেই ক্লোজ, এখানে আর কিছু নেই। নিম্ন শ্রেণীর প্রাণী, হ্যাঁ, এখানে আর কিছু নেই। যে নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে যে কোষ বিভাজন দেখা যায় তার নাম হচ্ছে অ্যামাইটোসিস। কিভাবে করে, তারা হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াসটাকে একটুখানি ডাম্বেল আকৃতি করে ছেড়ে দেয়। বোঝা গেল? ওটা ওখানে নয়, উল্টাও আরো এদিকে একদম, হ্যাঁ ওটা অ্যামাইটোসিস। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, তবে বলবো না, কখনো কখনো পরীক্ষায় চলে আসে যে অ্যামাইটোসিস কাকে বলে, উদাহরণ দাও, মানে কাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস দেখা যায়। একই নয়, আসছি। হ্যাঁ, তোমার ক্ষেত্রে ওটা হয়েছে। এবার মন দিয়ে শুনতে হবে কিন্তু, পেয়েছো? তাহলে এখানে প্রথম কোয়েশ্চেন কি হলো, অ্যামাইটোসিস কাকে বলে পড়বে, আর কাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস দেখা যায়? নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে। ব্যাস, অ্যামাইটোসিস শেষ। এবার চলো মাইটোসিস আর মিওসিস। হ্যাঁ, বোঝার ব্যাপার আছে। কি না, দরকার নেই, চলো। শোনো, তাহলে কি বললাম, কোষ বিভাজন তিন প্রকারের হলো। অ্যামাইটোসিস তো চলে গেল, আর কে রইলো পরে? মাইটোসিস, আর কে? আর 2 নম্বরে কি রইলো? মিওসিস। ঠিক আছে, চলো মাইটোসিস আর মিওসিস। ঠিক আছে, এই যে মাইটোসিস প্রক্রিয়া, মিওসিস এখন ছেড়ে দাও, ও এখন পরের দিনে বাদ, এখন বাদ, ওটা বাদ। এই মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে, আগে বলে নি তারপর তো মুছে দেবো, আগে বলি। আমরা যখন একদম মানে আমরা বলেছিলাম তো আগের দিনকে যে আমরা একটাই কোষ ছিলাম, মায়ের পেটে প্রথম একটাই কোষ ছিলাম। সেই কোষ থেকে আজকে এতগুলো কোষ হয়েছে। যে প্রক্রিয়ায় হয়েছে সেটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, আর মিওসিস কখন হয়? যখন গ্যামেট তৈরি হয়। গ্যামেট কথার অর্থ কি? শুক্রাণু আর ডিম্বাণু যখন তৈরি হয়।
যখন গ্যামেট তৈরি হয় মানে কি আমাদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা আমরা কত দেখেছিলাম 46টি, জোড়া নয় 23 জোড়া, 46টি ছিল। যদি এই 46টি মানে মনে করো এখানে একটাই কোষ, 46টি ক্রোমোজোম আছে, এর উপরে যদি মাইটোসিস হয় তাহলে যা কোষ যেমন আছে তেমনি দুটোই যা আছে যেমন কোষ তেমনি দেখতে একই মানে সম আকৃতি বলতে পারি, সম আকৃতি সম প্রকৃতি সমগুণ সম্পন্ন একই প্রকার দুটো কোষ তৈরি হবে, যাদের ক্ষেত্রেও 46টি করে ক্রোমোজোম থাকবে। একটা ছিল দুটো হয়ে যাবে, একই থাকবে ক্রোমোজোম সংখ্যা 46টি। মানে আমি বললাম সম আকৃতি সমগুণ সমপ্রকৃতি সবকিছু সমানই হবে, যা ছিল আগে মায়ের কোষ যা ছিল এটাকে বলা হয় মাতৃকোষ, মাতৃকোষ, আর এটা হচ্ছে বলা হয় বাচ্চা কোষকে বলা হয় অপত্য কোষ, তাই থাকবে একই থাকবে। এই প্রক্রিয়াটার নাম কি মাইটোসিস। আর মিওসিসের ক্ষেত্রে কি হবে জনন মাতৃকোষ, মানে কি যেখান থেকে আমাদের শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয় সে জনন মাতৃকোষ মাতৃকোষ মানেই তার 46টি ক্রোমোজোমই থাকবে। তাহলে এটা কিন্তু দেহকোষ ছিল, এটা কি ছিল দেহকোষ ছিল, এটা দেহকোষ ছিল। এই জিনিসটা আগে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তারপর তো গিয়ে প্রক্রিয়া করবে। সব সময় থাকে, শোনো এবার হচ্ছে এটা হচ্ছে জনন মাতৃকোষ। তাহলে জনন মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা কত 46টি। এই জনন মাতৃকোষ পর পর দুবার বিভাজিত হয় মিওসিসে, এটা মিওসিস এই যেভাবে পরপর দুবার বিভাজিত হয়। প্রথম যে বিভাজনটা হয় অর্ধেক বিভাজন হয়, অর্ধেক বিভাজন যা আছে 46টি ক্রোমোজোম ছিল তো 23টি হয়ে যাবে, 23টি আবার, হ্যাঁ 23টি হয়ে যাবে। আবার এর পরবর্তীকালে আবার বিভাজন হয়ে একদম এই পরের প্রক্রিয়াটা পুরো মাইটোসিসের মতো। মাইটোসিসে কেমন হয়েছিল যা ছিল তাই হলো, এখন আবারই ওই 23টি হবে, 23টি। তাহলে একটা জনন কোষের উপরে যদি একবার মিওসিস হয় তাহলে কটা অপত্য কোষ তৈরি হচ্ছে? একটা দেহকোষের উপরে যদি মাইটোসিস বিভাজন হয় কটা কোষ তৈরি হচ্ছে? মনে থাকবে এইটা যেন মাথায় ঢুকে যায়। তোমাকে এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেন বলা হবে যে মাইটোসিস কোথায় হয়, কি বলবে? দেহকোষে মাইটোসিস হয়। আর মিওসিস কোথায় হয়? জনন মাতৃকোষে। এটা খেয়াল রাখবে, জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যা, দেহকোষে ক্রোমোজোম সংখ্যাও কিন্তু সেম। হ্যাঁ এটা তো মাতৃকোষই তো লিখেছি, তো দেহ মাতৃকোষই তো, না কোনো ভুল নেই। দেহ মাতৃকোষ আমার এখানে কেটে গেল, এই জায়গায় কেটে গেল, তাহলে এই জায়গাটাকে তো রিপেয়ার করতে হবে। দেখি তো 1 মাস পরে সেটা নেই, আর কাটা দাগ ফাগ কিছু নেই, বন্ধ হয়ে গেছে। তাহলে কি করে হলো? সেখানে কিন্তু মাইটোসিস বিভাজন হয়েছে, যা ছিল কোষ যেমনই ছিল তেমনি করে কিছু কোষ তৈরি করে সেখানটায় রিপেয়ার করে দিয়েছে। কিন্তু যে ক্ষেত্রে আমাদের গ্যামেট তৈরি হয় এগুলোকে গ্যামেট বলে, শুক্রাণু বা ডিম্বাণু। পরবর্তীকালে কেন বলছি, মিওসিস যখন পড়াবো তখন আরো ক্লিয়ারলি বলে দেবো, এখন এটুকুনি যে জনন মাতৃকোষেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা 46টিই থাকে, ঠিক আছে। তার উপরে মিওসিস ডিভিশন হয়, মিওসিস ডিভিশন হওয়ার ফলে 4টে অপত্য কোষ তৈরি হয়, কিন্তু অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। দেখো মায়ের কোষে যে ক্রোমোজোম ছিল, মানে যে সংখ্যক ক্রোমোজোম ছিল, এখন কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। তাহলে মিওসিসের ক্ষেত্রে কি দেখছি? মিওসিসের ক্ষেত্রে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি হচ্ছে, কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে কি দেখলাম? সমান সংখ্যক, দেখো যা ছিল তাই। আগে আরেকটা কথা বলে দিই, শোনো। এই যে এখানে 46টি ক্রোমোজোম বললাম, যে মায়ের কোষে 46টি, বাচ্চা যে অপত্য কোষ তৈরি হলো, যে অপত্য কোষ, এখানে মা মানে আমরা, মা মানে বাচ্চা মানে আমাদের বাচ্চা, ওইটা নয়, এটা কোষ হচ্ছে কোষ। মাতৃকোষ যে কোষটা থেকে বিভাজন হয়ে আরেকটা কোষ তৈরি হচ্ছে, আরো দুটো কোষ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অপত্য কোষ। তার ক্ষেত্রে হ্যাঁ মাতৃকোষের মতোই হচ্ছে, যার কারণে মাইটোসিসকে বলা হয় সমবিভাজন। সমানভাবে বিভাজন হচ্ছে তো, হ্যাঁ কি না? তার জন্য একে বলা হয় সমবিভাজন। আর ওখানে দেখো অর্ধেক হয়ে যাচ্ছে তো, তার জন্য একে বলা হয় হ্রাস বিভাজন। মিওসিসকে কি বলা হয়? হ্রাস বিভাজন। এবার ও যে কোশ্চেনটা করলো, মিওসিসে তো অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি হলো, এ কি করবে একটুখানি ভালো করে বোঝাই, বুঝছো দি? দেখো মাইটোসিস তো পড়া হবে, মিওসিসের কেন হয় দেখো, মিওসিসটা কেন আমাদের ফলো করা হয়, কেন আমাদের জনন মাতৃকোষ কেন মিওসিসকে ফলো করে? আমরা জানি আমাদের 46টি ক্রোমোজোম, তো মনে করো একটা মেল আর এর সঙ্গে ফিমেলের বিবাহ হয়েছে, তারও 46টি ক্রোমোজোম, এটা ফিমেল, চিহ্ন ফিমেলের,
হয়েছে তো? তাহলে যদি এ মাইটোসিস প্রক্রিয়ায় গ্যামেট তৈরি করতো তাহলে কি হতো? মাইটোসিস। যদি মাইটোসিস হতো এখানে যদি মাইটোসিস হতো, মাইটোসিস, তাহলে এখানে 46 হতো, এখানেও 46 হতো গ্যামেট। 46 হতো গ্যামেট মানে কি? গ্যামেট লিখলাম না এখানে, মনে করো এ তো ছেলে, তাহলে কি তৈরি করবে? শুক্রাণু তৈরি করবে। শুক্রাশয় নয়, শুক্রাণু। আর এ তো মেয়ে, তাহলে কি তৈরি করবে? ডিম্বাণু তৈরি করবে। 46টি এখানে থাকবে যদি এটা ডিম্বাণু। যদি এটা মাইটোসিস হতো, এবার কি হয়? দুটো মিলিত হয় তো, মিলনের ফলে জাইগোট তৈরি হয়। যেটা জাইগোটটা যেটা বিভাজিত হয়ে মানে জাইগোটটা আবার বৃদ্ধি পেয়ে যেটা কোষ বিভাজন করে করে আমাদের পুরো বডি তৈরি করে। তাহলে এখানে কি হতো? 46 গুণ 46 করো, এবার ডবল হয়ে যাবে 46। আর কোনো অন্য কোনো চলে আসবে, অন্য একটা কিংবুট টাইপের কেউ একজন চলে আসবে। কিন্তু আমাদের ক্রোমোজোম সংখ্যা কি? 46টি তো। আমি সেটাই বললাম, যদি মাইটোসিস হতো তাহলে কি হতো? এখানে আমরা খুঁজেই পাচ্ছি না। আমার এখানে 46টা আসছে না তো, আসছে না তো। কিন্তু আমার কোষে ক্রোমোজোম সংখ্যা সঠিক রাখতে হবে, যার কারণে এই জায়গায় কখনো মাইটোসিস হবে না। এখানে কি হবে? এখানে হবে মিওসিস, কোষ বিভাজন হবে। এখানে যদি মিওসিস হয় তবেই কিনা মিওসিস হলে তবেই কিনা এখানে 23টি, সব 23 আসবে তো। দেখো তাহলে এখানে 4টে হবে, 4টে হবে হলো 23টি। তাহলে এখানে যে মানে যে পুরুষ, তাহলে 23টি ক্রোমোজোম সংখ্যা একটা কোষ তৈরি করলো 23টি, আর যে মহিলা সেও 23টি ক্রোমোজোম সংখ্যা একটা কোষ তৈরি করলো। দুটো মিলনের ফলে কি তৈরি হবে? যে জাইগোটটা তৈরি হবে, তার ক্রোমোজোম সংখ্যা 46 এসে দাঁড়াবে। মানে মিওসিস কোষ বিভাজনটা এই কারণে করানো হয় যাতে করে আমাদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা ফিক্সড থাকে। যদি মিওসিস না হতো তাহলে ফিক্স থাকতো না, প্রত্যেকবারে ডবল হয়েছে অন্যরকম একটা ক্যারেক্টার চলে আসতো, যেমন দানব টাইপ চলে আসতো। মানে দানব নয়, অন্য কিছু চলে আসতাম, মানুষ তো থাকতামই না, কি হতাম কি জানি, তা ঠিক নেই। বোঝা গেছে তো ব্যাপারটা? বোঝা গেছে? আবার যখন মিওসিস পড়বো আবার ক্লিয়ারলি বলবো। আজকের মাইটোসিস পড়া এখানে আর এত ঘেঁটে লাভ নেই, চলো আগে মাইটোসিস পড়ো তারপর। হ্যাঁ, চলো এবার তাহলে আমরা সেই যে মাইটোটিক যে ফেজটা পড়েছিলাম, ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ পড়েছিলাম তো। বলো মাইটোটিক ফেজ যেটা চলছিল মানে কোষ এবার ম্যাচিওর হয়ে গেছে, এবার বিভাজন করবে। কোষ ম্যাচিওর হয়ে গেছে, আগের দিন আমরা ম্যাচিওর করে ফেলেছি, আজকে বিভাজন করব। তাহলে কোষ ম্যাচিওর হয়ে গেছে, কোষের যা যা দরকার, যা যা কোষীয় অঙ্গাণু যা যা দরকার সব ডবল করে ফেলেছে, এবার শুধু বিভাজনের পালা। তাহলে মাইটোসিস যে বিভাজনটা হবে সেটা চার ভাবে হবে। একটু ছোট্ট করে এখানে এঁকে দিই, আগের দিন যে কোষ চক্র এঁকেছিলাম এরকম দেখেছিলাম তো, G1 S, G2, এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দেখেছিলাম। আর এটা একটুখানি ফাঁকা রেখেছিলাম, আর এখান থেকে এটাকে কি বলেছিলাম? মাইটোটিক। এটা এখান থেকে এইটা ইন্টারফেজ, এটা ইন্টারফেজ ছিল, ইন্টারফেজ, আর ওটা মাইটোটিক ফেজ। এই তো আগের দিনের পড়া ছিল, তাই তো। এইবার আমরা দেখবো মিওসিস ঘটে হচ্ছে 4টি স্টেপে। প্রথম প্রোফেজ, ওই যে লিখলাম প্রোফেজ। দ্বিতীয় মেটাফেজ, 3 নম্বরে অ্যানাফেজ, 4 নম্বরে আছে টেলোফেজ। হলো? এবার ভালো করে বোঝো। তাহলে যে কোষটা আছে, মনে করো এই যে কোষটা আছে, এই কোষটায় আপাতত এখন ক্রোমোজোম তৈরি করে ফেলেছি আমরা ইন্টারফেজে এখানে ক্রোমোজোম তৈরি করে ফেলেছি। আস্তে আস্তে ক্রোমোজোম আরো ঘনীভূত, মানে যে ক্রোমাটিন তন্তুগুলো আছে সেগুলো ক্রোমোজোম কিন্তু এরকম তৈরি করা শুরু করে দিয়েছে, হ্যাঁ কি না? ক্রোমোজোম তৈরি করা দিয়েছে। আর এটা মনে করো কোষ, আর এটা মনে করো নিউক্লিয়াস তো বড়ই হবে, নিউক্লিয়াস বড় থাকবে কারণ কোষ বিভাজন শুরু করবে। তাহলে এইভাবে ক্রোমোজোম তৈরি হয়ে গেছে। আর কি হয়েছে? কোষটা আপাতত এই কোষটা এর মধ্যে ক্রোমোজোম তৈরি করে ফেলেছে, ক্রোমোজোমটা তৈরি করেছে। আর আরেকজনকে কাজে লাগবে, যে কিনা সেন্ট্রোজোম, যাকে আমরা কি হিসেবে জানছিলাম? সেন্ট্রোজোম। মনে পড়ছে? বলেছিলাম যে এই সেন্ট্রোজোম পরে কাজে লাগবে, বেম তন্তু তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে। এটা একটা ছিল কোষে, হ্যাঁ যেতে পারেনি নয়, এ যে ছিল এ একটাই ছিল তো। কোষ বিভাজন করতে গেলে একে দুটো লাগবে, তার জন্য এ কি করেছে? এ কিন্তু ডবল কপি বানিয়ে নিয়েছে। কোথায় বানিয়েছে? S দশায়।
বানিয়ে নিয়েছে, এর আরেকটা জিনিস বানিয়ে নিয়েছে, মানে এ যেরকম এদিকে একটা আছে এ তেমনি কিন্তু এইদিকে আরো একটা আছে। বলো G2 দশা থেকে কখন যেতে পারে না? যাদের ক্ষেত্রে স্নায়ু কোষের ক্ষেত্রে, স্নায়ু কোষ এদের তো ছিল না, স্নায়ু কোষ, পেশি কোষ, এদের ক্ষেত্রে হয়নি। কারণ কি? এদের তো এটা নেই, যার জন্য ওখানে G1 দশায় আটকে গেছিল। এদের সব কোষেই তো আছে, শুধুমাত্র ওটা বাদ দিয়ে। আমাদের সমস্ত দেহকোষে সেন্ট্রোজোম আছে, শুধুমাত্র স্নায়ু কোষে বাদ দিয়ে। আমরা এক্সেপশনাল পড়েছিলাম আগের দিনকে, যে ওইটাই ব্যতিক্রম যেটা স্নায়ু কোষটা বিভাজিত হতে পারে না, কারণ কি স্নায়ু কোষের এই নেই, সেন্ট্রোজোম নেই, যার কারণে স্নায়ু কোষকে ওখানে আটকে দেয়, যে তোমার সেন্ট্রোজোম তো নেই, তাহলে তুমি কোষ বিভাজন করবে কি করে, যার কারণে ওখানে আটকে দিয়েছে। কিন্তু বাকি কোষের ক্ষেত্রে ওটা তো এক্সেপশনাল ছিল, ব্যতিক্রম ছিল, ওটা বাদ। স্নায়ু কোষের ক্ষেত্রে এই যা বলছি এগুলো খাটবে না। না, নিউরন কখনো বিভাজন হতে পারে না, যা ছিল তাই আছে, সেই হ্যাঁ তাই থাকবে। তো শোনো এবার, তাহলে এই গেল। কি হয় ভালো করে শুনবে, ভালো করে শুনবে। কি হয় তাহলে, কি হলো? প্রোফেজ দশায় ঢুকেছে, ওই যে প্রোফেজ, G2 পরে প্রোফেজে ঢুকেছে। প্রোফেজে কি হলো? ক্রোমোজোম তৈরি করেছে, আর যে বাকি যে মাইটোকন্ড্রিয়া বলো বা যা যা কোষীয় অঙ্গাণু আছে সেগুলোকে তো ডবল করেই ফেলেছে। তা ওগুলো আমাদের দরকার নেই, আপাতত আমার এটাই দরকার, দেখবো। এবার সেন্ট্রোজোম যেটা ছিল সেই সেন্ট্রোজোমকেও ডবল করে ফেলেছে। এবার কি হবে যদি এরকম হয়? এর মধ্যে তো এই 46টি ক্রোমোজোম আছে, আমরা কয়েকটা মাত্র এঁকেছি। ভালো করে না বুঝলে, এটা ভালো করে না বুঝলে মিয়োসিস পুরো ক্রস। আগের দিন যেরকম বলেছিলাম, কোষ চক্র না বুঝলে এটা পারবে না, আর এটা না বুঝলে সেটাও পারবে না। শোনো ভালো করে, মন দিয়ে শুনবে, খাতা বই সব বন্ধ করে দাও, দিয়ে দিকে শোনো, যখন যখন বের করতে বলবো তখন বের করবে। তো শোনো, এর মধ্যে 46টি ক্রোমোজোম আছে, আমরা 46টা আঁকতে পারিনি, মোটামুটি কয়েকটা এঁকেছি, তো ভেবে নিতে হবে এখানে 46টিই আছে। তাহলে এর তো কোষ বিভাজন হবে, এটা এখন বিভাজন হতে যাবে, তাহলে এই ক্রোমোজোমের খেলা এখন দেখবো। তার জন্য ক্রোমোজোমের খেলা দেখার জন্য এই যে পর্দাটা একে থাকলে চলবে না, একে আউট করে দিতে হবে। এটা কে? নিউক্লিয়াসের কি নিউক্লিয় পর্দা? নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যাবে, আপাতত বিলুপ্ত হয়ে যাবে, নিউক্লিয় পর্দা নেই। আমরা পড়ছি কি? প্রোফেজ পড়ছি। তাহলে প্রোফেজে কি হলো? ক্রোমোজোম গুলো মানে ক্রোমাটিন তন্তুগুলো, ক্রোমোজোম তো আস্তে আস্তে তৈরি হচ্ছিল, এমনটা না ঝট করে তৈরি হয়ে গেছে, আস্তে আস্তে তৈরি হচ্ছিল। যখন প্রোফেজ দশাটা আসলো তখন কি হচ্ছে? ক্রোমোজোম প্রচুর পরিমাণে ঘনীভূত। ক্রোমোজোম মানে কি? ক্রোমাটিন তন্তু। যদি আমি বলি ক্রোমোজোম ঘনীভূত হচ্ছে, তাহলে কথাটা ভুল। ক্রোমাটিন তন্তু আরো বেশি পেঁচানো হচ্ছে, ঘনীভূত হচ্ছে, হয়ে ক্রোমোজোমটাকে আরো প্রমিনেন্ট করছে, স্পষ্ট করছে। হলো 1 নম্বর বৈশিষ্ট্য, মানে এগুলো সব বৈশিষ্ট্য পড়ছি। তাহলে প্রোফেজ দশা আমরা বুঝবো কি করে? ক্রোমোজোমটা মানে যে ক্রোমাটিন তন্তুগুলো আরো নিজেদের মধ্যে আরো বেশি বেশি করে পেঁচাচ্ছে, যাতে করে ক্রোমোজোমটা স্পষ্ট হয়। হলো। আর কি করবে? এই যে নিউক্লিয় পর্দাকে বিলুপ্ত করে দিয়েছে, নিউক্লিয় পর্দা নেই। কারণ কি? অনেকটা বড় স্পেস দরকার, এর নিউক্লিয় পর্দা ঘেরা থাকলে হবে না। আর তাছাড়া এই যে সেন্ট্রোজোমের এইটার নাম কি? এগুলোর নাম কি? এই যে তারা মতো এগুলো কি? অ্যাস্ট্রাল রশ্মি। অ্যাস্ট্রাল রশ্মিগুলো এরকম বৃদ্ধিপ্রাপ্ত হবে, দেখবো আমরা পরবর্তীকালে এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। অ্যাস্ট্রাল রশ্মিগুলো হয়ে কাজ আছে, পরে বলছি। তাহলে এই যে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এখানে এসে লাগবে, যার কারণে যদি এখানে এই নিউক্লিয় পর্দা ঘেরা থাকতো তাহলে এটা তো আসতে পারতো না। তার জন্য নিউক্লিয় পর্দা অবলুপ্ত করাটা ম্যান্ডেটরি। তাহলে প্রোফেজ দশায় কি হলো? এই নিউক্লিয় পর্দা আউট হয়ে গেল, ক্রোমোজোম আরো বেশি বেশি ঘনীভূত হলো। আচ্ছা, এই যে সেন্ট্রোজোম তো এমনি অটোমেটিক, তার তো একটা ছিল, দুটো হয়ে গেল, দুটো মেরুতে দুটো আসতে হবে, কারণ এখানে দড়ি টানাটানি খেলাও হবে। দুই দল না থাকলে দড়ি টানাটানি খেলা হবে কি? হবে না। তো একজন থাকলে কি করে হবে? তার জন্য একে দুটো বানিয়ে দিয়েছে, দিয়ে একজনকে বলেছে তুই ওইদিকে চলে যা, আমি এদিকে থাকি। চলে এসছে। দিয়ে এবার কি হলো? তাহলে প্রোফেজ দশায় কি দেখলাম? ক্রোমাটিন তন্তুগুলো আরো বেশি বেশি ঘনীভূত হয়েছে, ক্রোমোজোমটাকে স্পষ্ট করেছে, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে গেছে। নিউক্লিয় লাশ ছিল এখানে, জানি তো, সেও নেই, আউট। এখন আপাতত ওকে দরকার নেই। কারণ কি বলো? কেন কারণ? এই নিউক্লিয় লাশকে আউট করে দিয়েছে কেন? সে ক্রোমোজোম তৈরি করে ফেলেছে তো। নিউক্লিয় লাশ যে নিউক্লিয় লাশ তৈরি করেছিল, যে ডিএনএ গুলো, সেগুলো কি আর আছে? সে তো ক্রোমোজোম তৈরি করে ফেলেছে, ক্রোমোজোমের ভিতরে ঢুকে গেছে, সেই জন্য নেই, আউট হয়ে গেছে, নেই। তাহলে নিউক্লিয় লাশ বিলুপ্ত, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে গেছে। এবার কি তৈরি করেছে? বেম তন্তু তৈরি হওয়া শুরু করেছে। এগুলোকে কি বলে? বেম তন্তু। বেম তন্তু তৈরি হওয়া শুরু হয়েছে। তাহলে বলো আমার সাথে কি কি বৈশিষ্ট্য দেখলে? বেম তন্তু এদিক থেকেও যেমন তৈরি হওয়া শুরু হয়েছে, এদিক থেকেও তৈরি হওয়া শুরু হয়েছে, এদিক থেকে সব তৈরি হওয়া শুরু হয়েছে। ক্রোমাটিন তন্তুগুলো বেশি পেঁচানো হয়েছে, স্পষ্ট হয়েছে। দ্বিতীয়ত
নিউক্লিওলাস যেটা সেটা বিলুপ্ত হয়ে গেছে। নিউক্লিওলাস মানে এটা, নিউক্লিওলাস বিলুপ্ত হয়েছে, নিউক্লিয় পর্দাও বিলুপ্ত হয়েছে। আর কি হয়েছে, আর হচ্ছে যে মানে এই যে সেন্ট্রোজোম বেমতন্তু তৈরি করা শুরু করেছে, বেমতন্তু তৈরি করা শুরু করেছে। ব্যাস হয়ে গেল তো। পরের স্টেপ, পরে আর একটা ছবি আঁকি, এই একই কোষ পরবর্তী যাবে, নিয়ে প্রোফেজ শেষ। এবার চলো মেটাফেজে। মেটাফেজে কি হবে, যে ক্রোমোজোম গুলো ছিল এবার হ্যাঁ, এই ক্রোমোজোম গুলো তো চারিদিকে ছড়িয়েছিল, এরকম চারিদিকে কোষ জুড়ে ছড়িয়েছিল, চারিদিকে কোষ জুড়ে ছড়িয়েছিল, কোষ জুড়ে এরকম চারিদিকে ছড়িয়েছিল। হলো, এবার এখানে কি হবে, হ্যাঁ এখানে আরো একটা জিনিস হয়েছে, এটা বলা হয়নি, সরি। এখানে আরো একটা জিনিস হয়েছে, এই যে ক্রোমোজোম গুলো ছিল, এখানে দেখো এই ক্রোমোজোম গুলো আমরা কি দেখেছিলাম, এরকম করে দেখেছিলাম তো, এরকম করে দেখেছিলাম তো। এরা কি হয়ে যাবে, এই ক্রোমোজোমটা এই যে বাহু দুটো, এটা দুটো ভাগে, একটা ছিল এরকম দুটো ভাগ হয়ে যাবে, এই একটা দুটোকে কি বলা হয়, ভাগ হবে তো ক্রোমাটিড বলে। ক্রোমাটিড মানে ছিল ক্রোমোজোম, মাঝখান থেকে এই ভাগ হয়ে গেল। পরে দেখছি কেন হবে, পরে দেখছি, আপাতত ভেবে রেখে দাও যে এখানে কিন্তু ভাগ হয়ে গেল, মানে এই যে সব এগুলো মাঝখান থেকে হ্যাঁ, যেটা ক্রোমাটিন তন্তুগুলো ছিল না ওগুলো সব ভাগ হয়ে গেছে, হ্যাঁ ক্রোমাটিড হয়ে গেছে, ক্রোমোজোমটা ক্রোমাটিড তৈরি করে ফেলেছে দুটো। এবার এই যে ক্রোমাটিড তৈরি করে ফেলেছে কিন্তু ছেড়ে যায়নি, এখানে কিন্তু আটকে আছে, আটকে রেখেছে, সেন্ট্রোজোমে কিন্তু আটকেই আছে, ছেড়ে যায়নি, আটকেই আছে। বুঝা গেল? তাহলে এ হচ্ছে এখানে এই বৈশিষ্ট্যটাও বলতে পারো যে ক্রোমোজোমে ক্রোমাটিড তৈরি করে ফেলেছে। হলো, এবার চলো মেটাফেজে। মেটাফেজে কি হবে, ক্রোমোজোম তো গুলো তো চারিদিকে, কোষের চারিদিকে ছড়িয়েছিল তো চারিদিকে ছড়িয়ে থাকলে কি করে এই যে দড়িগুলো এসে জুড়বে কি করে, তার জন্য কি করে, প্রত্যেকটা ক্রোমোজোম এই যে মনে করো এটা একটা বল তার নিউক্লিয় যেটাকে আমরা বলি, কি বলে, মাঝখান বরাবর পৃথিবীর মাঝখানটাকে কি বলে, কেন্দ্র নয়, নিউক্লিয় তল, যেটাকে তোমরা নিরক্ষরেখা বলো। হ্যাঁ, এটাকে বলা হয়, ওখানে নিরক্ষরেখা ছিল তো, ওখানে নিরক্ষরেখা ছিল, মানে এই যে এইটার বরাবর নিরক্ষরেখা ছিল। এবার এখানে এটা নিরক্ষরেখা বলবো না তো, এরকম বলবো নিরক্ষীয় তল বরাবর, মানে কোষের নিরক্ষীয় তল বরাবর যত ক্রোমোজোম আছে সব ক্রোমোজোম গুলো সাজিয়ে যাবে। এখানে এটা মুছে দিন। হ্যাঁ, মানে এটা তো তুমি 3D করে ভাবো, এটা এরকম করে ভাবলে চলবে না। হ্যাঁ, এই যে এরকম করে আছে, মনে করো এই যে এরকম করে আছে, এই যে এরকম করে আছে, ঠিক আছে, তাহলে ক্রোমোজোম গুলো সব কিন্তু এখানে এরকম করে সাজাবে, এই কারণ দুটো করে ভাগ হয়েছে তো, এই এরকম করে সাজিয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখানে আমি কিরকম করে আঁকবো, এখানে এরকম করে আঁকি। কি হয়েছে, এখানে এরকম করে কিন্তু 46টি আছে, বোঝা যাচ্ছে না কি বলো, এরকম করে কিন্তু এই 46টি আছে, কিরকম আছে ওই জায়গাটায় আছে, মানে শুধু নিরক্ষীয় তল বরাবর। কারণ কি, চারিদিকে ছড়িয়ে থাকলে তো সমস্যা হয়ে যাবে, কাজ করতে সমস্যা হয়ে যাবে, যার কারণে এই মেটাফেজে বৈশিষ্ট্য কি হয়েছে, যত ক্রোমোজোম ছিল সব ক্রোমোজোম গুলো নিরক্ষীয় তল বরাবর সাজিয়ে গেছে। এবার বলো তো, যদি আমি ক্রোমোজোম স্টাডি করতে যাই, যদি কোষটা জুড়ে, পুরো কোষ জুড়ে তোমার সাজানো আছে, মানে পুরো কোষ জুড়ে ক্রোমোজোম গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি তখন দেখতে পাবো, নাকি এই মেটাফেজে সুন্দর করে মাঝখানে গুছানো অবস্থায় থাকলে সেইটা ভালো দেখতে পাবো? গুছানো অবস্থায় ভালো করে দেখতে পাবো। তার জন্য তোমাকে পরীক্ষায় দেবে যে আমি যদি ক্রোমোজোম স্টাডি করতে চাই, আমি কোন দশায় দেখবো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ? অবশ্যই মেটাফেজ, কারণ মেটাফেজে একটা লেভেল বরাবর এরা কিন্তু সাজিয়ে যায়। গেল, দাঁড়াও এবার দেখছি। তাহলে এবার এই যে বেমতন্তু ছিল, দাঁড়াও একটু নিয়ে নি, এই যে বেমতন্তু ছিল, এ কিন্তু এবার বৃদ্ধি পেতে শুরু করেছে, আরো বড় হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে। এগুলো বেমতন্তু, এই বেমতন্তু গুলো কিন্তু এই বড় হয়ে এসে এই যে এখানে আটকে গেল, এও কিন্তু গিয়ে এখানে আটকে গেল। আবার হ্যাঁ, দুদিক থেকেই যাবে, গিয়ে একজনে গিয়ে এরকম আটকাবে। হ্যাঁ, আবার কিছু বেমতন্তু মাঝখান থেকে চলেও আসতে পারে, আর না আটকে চলে আসতে পারে, কেউ নেই, ক্রোমোজোম পায়নি, সে ক্রোমোজোম পায়নি, কোথাও যাবে না, সে এখান থেকে শুরু হয়ে ওদিকে চলে যাবে, মানে যাবে অনেকেই, কিন্তু কে যে এখানে যুক্ত হবে সেটা তাদের ব্যাপার, কে যে এখানে এই জায়গায় যুক্ত হবে সেটা তাদের ব্যাপার। কেউ আসছে তো, অনেক বেমতন্তু এরকম করে আসছে, তাহলে যেখানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার পাবে সে সেখানটায় যুক্ত হবে, না পেলে সে সোজা যাবে, চলে যাবে, কোনো ব্যাপার না। হলো, তাহলে এ কিন্তু এবার এই পর্যন্ত আসলো, এবার সব যুক্ত হয়ে গেছে,
হয়েছে? বেমতন্তুগুলো সব এই যে এটা এটা কি বলে, ক্রোমোজোমের এই জায়গাগুলো কি জায়গা? কাইনেটোকোর প্রোটিন আছে, সেন্ট্রোমিয়ার মানে এই জায়গাগুলো সেন্ট্রোমিয়ার জায়গা, আর এই জায়গা কি আছে? কাইনেটোকোর প্রোটিন আছে। ওই প্রোটিনটার জন্য সব বেমতন্তুগুলো গিয়ে এখানে লেগে গেছে। এবার মনে করো ওই চলো এখানে কে ছিল? মেটাফেজ আর অ্যানাফেজের মাঝে কে ছিল? এম চেক পয়েন্ট ছিল তো, চেক পয়েন্ট। চলো আরেকদিন বলিনি যে এম চেক পয়েন্টের কাজ কি। এখানে চেক করবে আদৌ ঠিকঠাক লেগেছে তো বেমতন্তুগুলো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার জায়গায় ঠিকঠাক বেমতন্তুগুলো লেগেছে তো নাকি লাগেনি? লেগেছে। যদি লাগে তাহলে ডান, যদি লেগে যায় ঠিকঠাক তাহলে কিন্তু এম চেক পয়েন্ট সিগন্যাল দিয়ে দিল যে পারমিশন দেবে যে তাহলে এটা তো মেটাফেজ, এটা গেল প্রোফেজ, এটা তো মেটাফেজ। তাহলে এবার ওই এম চেক পয়েন্ট এবার একে পারমিশন দেবে যে ঠিক আছে চলো পরের স্টেজে যাই, মানে অ্যানাফেজে যাই। কি হবে এবার অ্যানাফেজে? দেখি অ্যানাফেজে গিয়ে হবে দড়ি টানাটানি খেলা। এই গোল হয়নি কিন্তু, চলো চলবে, বুঝলেই হলো চলো বুঝলেই হলো। লেগে গেছে, এবার দড়ি টানাটানি খেলা মানে শুরু হবে। এবার আমরা জানি এদিকে ছেলেরা এদিকে মেয়েরা, কে জিতবে? এখানে কিন্তু জেতা নিয়ে কোনো কথা নয়, সমান সমান ভাবে টান দিতে হবে। আমরা দড়ি টানাটানি খেলায় দেখেছি যে যে যার বেশি শক্তি আছে সে টেনে একদম ওই দিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু এখানে ওটা না। এখানে হচ্ছে তোমাকে সমান ভাবে টানতে হবে। ও যতটা বল প্রয়োগ করে টানছে এও ততটা বল প্রয়োগ করে টানতে হবে। একটু খেলাটা একটু ডিফারেন্ট খেলা, ঠিক আছে? ওখান থেকে খেলাটা এখানে একটুখানি ডিফারেন্ট। তাহলে কি হলো? কম বেশি করে টানটানি করলে খবর আছে, সেটা আমি পরে বলছি, পরে আছে খবর আছে। সমান ভাবে টানতে হবে। কি হবে এবার? এ যে যা ছিল টানছে তো, এ এদিকে টানছে, এই বেমতন্তুটা ওইদিকে টানছে, আর এই বেমতন্তুটা এইদিকে টান দিচ্ছে মাঝখানে। হ্যাঁ দুজনে টানছে। তখন কি হয়ে যাবে? হ্যাঁ দুটো ভাগ হওয়ার জন্যই টানছে তো। তাহলে যখন টানবে তখন এর পা গুলো কি হবে? এরকম হয়ে যাবে, দেখো হয়ে যাবে। আবার এ যে ছেড়ে গেল তো, তাহলে এর পা গুলো এরকম উপর দিকে উঠে যাবে, হবে? হ্যাঁ তো উপরের দিকে যাবে। এই তো উপরেরটা, এই যে উপরের এই জায়গাটা এর উপরের দিকে যাবে তো, তাহলে কি? হ্যাঁ এরকম তো, এইটা এরকম এরকম হলো। আবার সেই একই রকম পাবো, দেখো চলে যাবে কিনা এরকম করে। এই দুটো ধরে টান দিচ্ছি তো, তা দিলে এর পা গুলো যাবে কোথায়? একে যদি আমি এইদিকে, তাহলে এদিকে বেমতন্তুগুলো কি করছে? টান দিয়ে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, আর এ কি করছে? এইদিকে নিয়ে চলে যাচ্ছে। এখানে আরো একটা ঘটনা ঘটবে। এই যে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, আগের দিনকে বলেছিলাম নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? ক্যারিওকাইনেসিস বলে না? ক্যারিওকাইনেসিস। এখানে কিন্তু সাইটোকাইনেসিসও শুরু হয়ে যাবে, মানে কি সাইটোপ্লাজমেরও বিভাজন শুরু হয়ে যাবে এরকমই, কারণ দুটো কোষ হবে তো, এজন্য একে সাইটোকাইনেসিসের বিভাজনও শুরু হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এবার এ কিন্তু টান দিয়ে ওইদিকে নিয়ে চলে গেছে, অর্ধেককে ওইদিকে নিয়ে চলে গেছে, অর্ধেককে এইদিকে নিয়ে চলে গেছে। হ্যাঁ এবার লাস্ট কি হবে? ভালো করে শোনো, এদিকে দেখাও। লাস্ট কি হবে? ওই যে জায়গাটা ছিল এই জায়গাটা হচ্ছে একটা কোষ হয়ে গেল, আবার এই জায়গাটা আর একটা কোষ হয়ে গেল। হলো? তাহলে কি হলো? এখানে অ্যানাফেজের ওই যে ক্রোমোজোম গুলো ছিল, ক্রোমাটিড, এগুলো তো ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, আলাদা হয়ে গেল। ও ওইদিকে চলে গেল, এইদিকে চলে আসলো। কি সেন্ট্রোমিয়ার? হ্যাঁ সেন্ট্রোমিয়ারও দুটো হয়ে গেল, সব দুটো হয়ে গেল, দুটো হয়ে চলে গেল ওইদিকে, এইদিকে চলে, মাঝখান থেকে পুরো ভাগ হয়ে গেছে। সেন্ট্রোমিয়ার থাকতে হবে, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার না থাকলে খবর আছে, সবকিছু খবর আছে, এগুলো নরমাল সব, ঠিক আছে? তাহলে চলে গেল অর্ধেক সংখ্যক ওদিকে, অর্ধেক সংখ্যক এদিকে। এখানে ভুল করলে চলবে না, কারণ আমাকে মনে রাখতে হবে যে জির ওই যে এতে এখানে আমরা ডবল করেছিলাম, কন্টেন্ট ডবল করেছিলাম, ছিল 2C, করেছিলাম কি 4C। এখানে তো 4C আছে, এখনো পর্যন্ত তো 4C আছে। এই 4Cটাকে, এটা টোটালটা 4C চলে যাচ্ছে 2C, এদিকে চলে যাচ্ছে 2C, এটাই তো আবার অর্ধেক হচ্ছে 2C আসছে। বোঝা গেছে না? যায়নি? এটা কিন্তু সেই মিয়োসিস নয় যে 46টার পরে তুমি 23টা 23টা করে ভাববে, এরম নয়। 46টা থেকে 46টাই আছে, কারণ মাঝখানে ডবল করে ফেলেছে বুদ্ধি করে, যা ছিল তা ডবল করে ফেলেছিল, সেখান থেকে হাফ করছে। বোঝা গেছে? 46টি আছে কিন্তু। এবার কি হবে? লাস্টের টেলোফেজে কি হবে? টেলোফেজে হবে যা ছিল, মানে এই যে প্রোফেজে যা চলছিল তার ঠিক উল্টোটা। প্রোফেজে কি হচ্ছিল? এই তো এখানে আঁকছি, সব আসবে এখানে, সব এখানে ক্রোমোজোম গুলো সব এখানে চলে গেল তো, এইদিকে চলে গেল তো সব ক্রোমোজোম গুলো। ক্রোমোজোম আর ক্রোমোজোম থাকবে না, ক্রোমোজোম গুলো এবার ছেড়ে যাবে। ক্রোমোজোম এবার পেঁচানো বন্ধ করে দেবে, দিয়ে ডিএনএ তৈরি করবে। ডিএনএ এদিকেও তাই, ডিএনএ তৈরি করবে। নিউক্লিও লাস্ট চলে আসবে, এখানেও নিউক্লিও লাস্ট চলে আসবে, নিউক্লিও পর্দা চলে আসবে, এখানেও নিউক্লিও পর্দা চলে আসবে। এখানে তো আর কোষ এভাবে নেই, কোষ এভাবে টোটালি ভাগ হয়ে গেছে, এখানে টোটালি ভাগ হয়ে গেছে, দুটো কোষ তৈরি হয়ে গেছে। তাহলে দেখো
হলো, দুটো নতুন কোষ তৈরি হলো, এ আবার চলে গেল সেই ইন্টারফেজে। হ্যাঁ, তো এটা তো ফাঁকা করে দাও না, করে দাও, তুমি করে দাও, এই তো হলো, টেলোফেজ হয়ে গেল, গিয়ে হলো তো। এবার দেখো, এবার এই যে প্রথম দশাটা আসলো, এ আবার দেখো সেই জি1-এ চলে যাবে, সে আবার নতুন করে শুরু করবে, আবার নতুন করে শুরু হলো, বুঝা গেল? এই পুরো ঘটনা সব সময় চলছে। একটা ওই ঘরটা ফাঁকা কেন? হ্যাঁ, একদম ওই ঘরটা ফাঁকা এই কারণে রেখেছি, এটা হচ্ছে সাইটোকাইনেসিসের ঘর। এটা কি? সাইটোকাইনেসিস। এইভাবে তো আর সাইটোকাইনেসিস তোমাকে দেখানো যাবে না। সাইটোকাইনেসিসের ঘরটা তোমাদের কোষ চক্র পড়ানোর ক্ষেত্রে ওইভাবে থাকে, কিন্তু অ্যাকচুয়াল ওখানে নয়। অ্যানাফেজ চলতে চলতে সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। কোথায়? এই যে এখানে শুরু হয়ে যায়, এখানে সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়, কিন্তু তোমাদের দেখানোর সুবিধার্থে আগে ক্যারিওকাইনেসিসটা দেখিয়ে নিয়ে তারপর সাইটোকাইনেসিসটা দেখানো হয়। কিন্তু ক্যারিওকাইনেসিস চলতে চলতে মানে নিউক্লিয়াসের বিভাজন এটা কি? ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াস মানে কি? এখানে ক্রোমোজোম। ক্রোমোজোমের বিভাজন চলতে চলতেই সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়ে যায়। কোথায়? অ্যানাফেজে, মনে থাকবে। কিন্তু ওখানে আমরা কি দেখেছিলাম? তাকাও এদিকে, সাইটোকাইনেসিসটা শেষে রেখেছিলাম তো। এটা বোঝানোর সুবিধার্থে তোমরা যাতে বুঝতে পারো, পাই চার্ট তো, এটা পাই চার্ট তো, আমরা বলেছিলাম যে এটা পাই চার্ট। পুরোটা জুড়ে জি1 হবে, পুরোটা জুড়ে এস হবে, পুরোটা জুড়ে জি2 হবে, তারপর পুরোটা জুড়ে প্রোফেজ, পুরোটা জুড়ে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ চলবে। তার জন্য শেষে তোমাকে দেখানো হয়েছে সাইটোকাইনেসিসটা ওইভাবে হয়, মানে পুরো ক্যারিওকাইনেসিসটা দেখিয়ে নিয়ে, নিউক্লিয়াসের বিভাজন দেখিয়ে নিয়ে তারপর তোমাকে সাইটোকাইনেসিস দেখানো হয়েছে, ওটা পাই চার্টে দেখানো হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল ওরকম হয় না যে তোমার নিউক্লিয়াসের বিভাজন পুরো শেষ হয়ে গেল, দিয়ে তারপর বলছে যে এবার আমার ক্রোমোজোম পুরো আমি বিভাজন করে ফেলেছি, এবার তুমি সাইটোকাইনেসিসের বিভাজন করো। ওরম নয়। ওরম কেমন হয়? যখন অ্যানাফেজ থাকে, অ্যানাফেজ চলতে চলতেই ওটা শুরু হয়ে যায়। সাইটোপ্লাজম মানে কি? সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের মতো বিভাজন করতে হবে, একটা কোষ, এটা কোষ, ওই সাইটোপ্লাজম আছে তো, তার মাঝখানে তো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের বিভাজন যেমন হচ্ছে, সাইটোপ্লাজমটাকেও অর্ধেক করতে হবে, কারণ দিতে হবে, সাইটোপ্লাজমের তো প্রয়োজনই আছে। তোমার এদিকের যে কোষটা হবে, এদিকের যে কোষটা হবে, তাকে অর্ধেক অর্ধেক দিতে হবে সাইটোপ্লাজম। তার জন্যই অ্যানাফেজেই শুরু হয়ে যায় সাইটোপ্লাজম, মানে সাইটোকাইনেসিসটা, সাইটোপ্লাজমের বিভাজনটা অ্যানাফেজেই শুরু হয়ে যায়। বুঝা গেল? তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো, তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।